হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। তো আজকে তোমাদের জন্য অনেক কিছু চমক আছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো শুরু করলাম আজকে সকালটা ভাইয়ের পুজো দিয়ে। ভাইয়ের তো নিয়মিত এটাই কাজ যে পুজো দেওয়া, এবং আমাদেরও, কিন্তু আজকে কিন্তু আরও অনেক কিছু স্পেশাল আছে। দেখতে থাকো আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। এটার মধ্যে পুঁই শাকের তরকারি, পুঁই শাকের মধ্যে কুমড়ো, বেগুন দিইনি আজকে, বেগুন আমার ছিল না ঘরে, আর কাঁঠাল বিচি এই দিয়ে একটা তরকারি করে ফেললাম। আর চিকেন আছে, চিকেন হবে। এটা একটা এমনি তরকারি ডিশ হয়ে গেল। এগুলো শিল্পীদের নিজস্ব জমির চাষের সবজি, আর এসছে বাঁকুড়া থেকে। এটা হচ্ছে ওই গাছের গোড়ায় দিলে, মানে লেবু গাছে দিলে লেবু হবে, গোলাপ গাছে গোলাপ গাছ থাকলে গোলাপ ফুল হবে। গোলাপ গাছে দিলে মানে 1 মাস পর আবার দিতে হবে, মোটামুটি 25 দিন পর দিলেও হবে। আর লেবু গাছে এটা আজকে যদি দিই তার 15 দিন পর আবার দিতে হবে। দেখি ট্রাই করে যদি হয়। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রাসায়নিক সার, আর এটা আনা হয়েছিল দুর্গাপুরের দয়ানন্দ থেকে, কারণ ওখানে একটা নার্সারি আছে, সেখান থেকেই আনা হয়েছিল। এটা হচ্ছে আমাদা, লঙ্কাগুলো ভালোই হয়, বেশি সবসময় তো পুষ্ট হয় না, তাই জন্য তুলে নিচ্ছি, কারণ বেশি বাড়ে না সবসময়, তুলে নিচ্ছি। খুব ঝাল হয় কিন্তু। শিল্পীদের পাঠানো সবজির মধ্যে এখানে আছে ভেন্ডি, পটল, ঝিঙে, পেঁপেও আছে, আর আনারস কিন্তু সেখান থেকেই আসা। আমি কিন্তু খুব কম দেখেছি যে আনারস চাষে হয়েছে বা কেউ দিয়েছে এরকমভাবে, বরাবর কিনেই খেয়েছি, কিন্তু এখানে এত সুন্দর আর এত কচি সবজিগুলো ভীষণই সুন্দর। যে গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে, ভেন্ডি শুকনো প্রতিটা কচি, সেটাও কিন্তু রোদেই হয়েছে। সবজি চাপিয়েই মা এসে গেছিলো চিকেন বসাতে। আর চিকেনে যেমন আমি বলেই রেখেছিলাম আগের ব্লগে যে আমরা কিন্তু আলুটা আগে থেকেই ভেজে তুলে রাখি, তারপরেই রান্নাটা করি। আর আজকে গরম বলে চিকেনটা কিন্তু লাইটই রান্না করা হয়েছিল। তো চলো যাওয়া যাক খাবার টেবিলে। এখানে খাবার টেবিল রেডি, আর আমরা বসে পড়েছি এখন খাবার খেতে। তো এখানে কিন্তু অনেক কিছু আছে, সেগুলো মা বলবে। আর এক্সট্রা রয়েছে বাবাইয়ের স্যালাড, যেখানে আছে পেঁয়াজ, লেবু আর বিট। চিকেন করেছি, আমের চাটনি, দই, বেশি কিছু করিনি, গরমকাল তো। এই পরিবারে মোটামুটি সবাই লঙ্কা খায়, দাদু খায় না, আর আমি খাই না। ভাই খায়, বাবাই খায়, মা খায়। তবে লঙ্কা খাওয়া ভালো আমার মনে হয়, না খেলেও বলবো লঙ্কা খাওয়া ভালো, দানাটা ফেলে খোসাটা, কারণ ভিটামিন সি আছে। এখনও অবধি আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে যারা যারা দুর্গাপুর থেকে আমাদের এই ব্লগটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করো। আর যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছো, তারা যদি এই জায়গাটা ভিজিট করতে চাও, তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমাদের এই ব্লগটা দেখতে হবে, এবং পুরোটা দেখতে হবে, কারণ এখানে কিন্তু এক্সপ্লোর করার মতো একটা নতুন চমক আছে তোমাদের জন্য। ফিরে আসা যাক খাবারের মেনুতে। তো আজকের প্রতিটা পদ কিন্তু বেশ ভালোই হয়েছিল। আরেকটা ব্যাপার জানো তো, আজকে মা কিন্তু খেতে খেতে অনেকবার উঠছিল। আজকে একবার আনতে গেল জল, আবার একটু আগে আনতে গেল আরেকটা জিনিস, কিন্তু সেটা দেখলো টেবিলের সামনেই রাখা। আর সেটা কি তোমরা বলতে পারবে? সেটা হলো আমের চাটনি। আর এই আমটা কিন্তু রিক্তমদের বাড়ির গাছের আম, যেটা দিয়ে চাটনিটা করা হয়েছিল। আমি চলে গেছি চিকেনে, মাও চলে গেছে চিকেনে, কিন্তু রিক্তম এত স্লো, মানে বাবাই এত স্লো, ও এখনো সবজি দিয়ে আটকে আছে। একটু বাবার সাথেই বসেছি, কিন্তু আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। দাদুরও খাওয়া কমপ্লিট। বাবার
সাধারণত বাবাই কিন্তু খেতে একদম দেরি করে না, তবে আজকে বাবাই ভিডিও করছিল বলে সেই জন্য ও একটু দেরি করেই বসেছিল। আর এইটা তো বলাই উচিত, কারণ দেরিটা অ্যাকচুয়ালি আমার হয় খেতে, কারণ আমি ভীষণ স্লো মোশনে খাই, সেটা তোমরা আগেও দেখেছো। তোমরা কি কেউ খেয়াল করে দেখলে একটা জিনিস? কি বলতে পারবে? আজ কিন্তু বাবাই লঙ্কা থেকে বীজটা একদমই বার করেনি, কারণ লঙ্কাগুলো কচি ছিল, সেই জন্য আজকে আর বার করার প্রয়োজন মনে করেনি। বাবাইয়ের চিকেন খাওয়া শুরু হতে হতে আমার কিন্তু ভাত অনেকটাই কমে এসেছে। আর একটা কথা তোমরা জানো, এই যে গোটা রসুন বাবাই কিন্তু খুব খেতে ভালোবাসে। বাবাই এমনিও কাঁচা রসুন খেতে ভালোবাসে, বাট যখনই মাংস রান্না হয় তখনই কিন্তু মাকে আগে থেকেই গিয়ে বলে দেয় যে মা আমার জন্য কিন্তু একটা রসুন দেবেই। তো সেটা কিন্তু বাবাইয়ের জন্য। আর রসুন খাওয়ার উপকারিতা তোমরা সকলেই জেনে থাকবে, রসুন খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো, তবে সেটা কাঁচা। তবু আমি বলে রাখি, সকালবেলা খালি পেটে যদি কেউ রসুন খায় তবে তার ব্লাড প্রেশারটা ঠিকঠাক থাকে, সুগার লেভেল ঠিক থাকে, আর ইমিউনিটি পাওয়ারও বেড়ে যায়, আর হার্ট ডিসিজ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, আর এটা কিন্তু অ্যান্টি ক্যান্সার। আজ কিন্তু ভাই অনেকটা আগেই খেয়ে নিয়েছিল, কারণ ভাইয়ের এক জায়গায় কাজ ছিল আর সেটার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হতো, সেই কারণে ভাই আগেই বসে গেছিলো। তো এই সুযোগে আমরা কিন্তু ভাইয়ের পরেই বসলাম। আর দেখো মোটামুটি কিন্তু খাওয়াটা প্রায় কমপ্লিট আমার, কিন্তু এদিকে বাবাইয়ের কিন্তু এখনও খাওয়াটা কমপ্লিট হয়নি, কারণ ওর আজকে ভিডিও করতে গিয়ে এত দেরি হয়েছে যে ওর এখন সবে চলছে চিকেন পর্ব। খাওয়া দাওয়া কমপ্লিট হতেই বিকেল হয়ে গেল, আর বিকেল হওয়ার পরেই আমরা কিন্তু একটা জায়গায় রওনা দিলাম। আর আমাদের থাম্বনেলটা দেখে আশা করি তোমরা বুঝেই গেছো। এখন যাচ্ছি ব্যারেজে, দুর্গাপুর ব্যারেজ। তো ওখানে গিয়ে সবকিছু আপনাদের শেয়ার করব, যে দুর্গাপুর ব্যারেজে কি আছে কি নাই, এভরিথিং। আপনারাও আসুন দুর্গাপুর ঘুরতে, তাহলেই সব হবে। এবার আমরা বেরোচ্ছি, আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির সিংহ দুয়ার, যেটা লাগাতে একটু সময় লাগে। এই একটি দুয়ার আর ওই একটি দুয়ার। আর এখন হচ্ছে আমরা বেরোবো। বাবাই কি খাচ্ছিস? মা এসে গেছে ততক্ষণে, আর এই দিকে হচ্ছে দাদু। তো চলো যাওয়া যাক। এই যে, আর এই হচ্ছে লালু, যে প্রতিদিন রাতে আসে, আর এইখানে মোটামুটি গেটটাতেই থাকে। লালু, কালু, ঘন্টু সবাই থাকে। আর এখানে জানি না আমায় দেখা যাচ্ছে কিনা, এই যে দেখা গেছে আমাকে, এখানে আমি বসে আছি। আকাশের মেঘটাকে আমার খুব ভালো লাগে দেখতে। তো আর হ্যাঁ, এইদিকে আছে দুর্গাপুরের স্টিল ক্লাব। আর এই রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানকার রাস্তাঘাট পুরো পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ। আর দুদিকে গাছ, মানে যেদিকেই তাকাবো সেদিকেই গাছ, মানে ভীষণই ভালো। মানে এইদিকেও দেখো, এদিকেও গাছ, মানে যেদিকে তাকাবো সেদিকে গাছ। আর এইগুলো হচ্ছে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, কারোর বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান করতে গেলে এগুলো কন্ট্যাক্ট করে আর কি। তো হ্যাঁ, এইদিকেও একটা আছে, বেশ সুন্দর। কিছুদিন আগে এসেও দেখলাম এই একটা সেলিব্রেশন, বোধহয় হ্যাঁ সেলিব্রেশন হাউস, বেশ সুন্দর। তো আরো আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এটা হচ্ছে কিন্তু একটা অফিস পুরনো, আর এইদিকে পালকি ভবন, আরো অনেকগুলো আছে। তো এটা তো পেট্রোল পাম্প, যাই হোক। তো এটা একটা পার্ক, এটা হচ্ছে মেজর পার্ক। এখানে কিন্তু খুব সুন্দর হোলি খেলা হয়, খুব সুন্দর হোলি খেলা হয়, এবং সেই দিন খুব সুন্দর ফাংশন হয়, আর প্রচন্ড সুন্দর, মানে অসম্ভব সুন্দর। সন্ধেবেলা হলে তো দুর্গাপুরের রাস্তাঘাটগুলো যে এখন এরকম দেখা যাচ্ছে, এইসব জায়গাগুলো আলো জ্বলে, মানে আলো জ্বলে প্লাস ফোয়ারা চালায়, যেগুলো জল পড়ে, ভীষণ সুন্দর। আর উইন্টারের টাইমে কি হয় কি, এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো মানে চারিদিকে লাল লাল ফুল ফুল, পাতা পাতা, অদ্ভুত একটা সুন্দর হয়ে থাকে। তো শীতকাল যখন আসবে তখন আমরা দেখাবো। আর এটা কিন্তু একটা মন্দির, এটা একটা রামকৃষ্ণ মিশন। তো চলে গেল এটা, এখন আমরা হয়তো ঢুকতে পারবো না, আমরা যখন পরে আরেকটা ভ্লগে দেখাবো রামকৃষ্ণ মিশনের পুরোটা,
তখন তোমরা দেখতে পারবে যে এর ভিতরে কি আছে কি নেই। সবার একটা স্বাভাবিক নলেজ থাকে যে কি থাকতে পারে, বাট তবুও আমরা এখানে দেখাবো যে এখানে কি আছে। এখানকার রাস্তাঘাটে এতটা সুন্দর স্পেস, আর কাটিং গুলো ভীষণ সুন্দর, মানে রাউন্ড রাউন্ড, বেশ ভালো লাগছে। সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা গর্বিত যে আমরা ভারতীয়। এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে দুর্গাপুর ওমেন্স কলেজের ঠিক সামনে। ভারতে হোক কিংবা ভারতের বাইরে, যখনই আমরা আমাদের এই সম্মানটি দেখতে পাই তখনই আমাদের মধ্যে একটা বেশ ভালো ইমোশন কাজ করে। তোমাদেরও কি? আজকে সারাদিন বৃষ্টি না হলেও রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা দুর্গাপুর এনআইটির হোস্টেল, এখান থেকেই কিন্তু শুরু। আর এখন দেখতে পাচ্ছ ডান দিকে সেটা হচ্ছে দুর্গাপুর এনআইটির মেন গেট। এর পাশে কিন্তু দেখতে পাচ্ছ একটা এসবিআই এটিএম আছে, কারোর যদি কোনো রকম দরকার পড়ে সেই পরিষেবাটাও আছে, এটিএমের ব্যবস্থা করে রেখেছে। আর এটা হলো দুর্গাপুরের ইনডোর স্টেডিয়াম। এটার নাম কেউ বলতে পারবে? এটার নাম কিন্তু সিধু কানু স্টেডিয়াম। আর এটার ভিতরটাও কিন্তু খুব সুন্দর, বাইরে থেকেও আউটলুকটাও বেশ সুন্দর লাগছিল। আর এটা কি বলতে পারবে? আর এটা হলো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস। দুর্গাপুর সিটি সেন্টার ক্রস করেই কিন্তু আমরা এবার হাইওয়েতে উঠলাম। এই হাইওয়ের নাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সোজা চলে গেলে কলকাতা আর পিছনে চলে গেলে দিল্লি। তো আমরা সোজাই যাচ্ছিলাম, তো সোজা যেতে যেতেই কিন্তু একটা চমক। এটা হলো মা পেয়ালা কালীবাড়ি, ভীষণ জাগ্রত। এখন আমরা আছি হাইওয়েতে, আর আমরা আসার সময় একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার। আর তার পায়ে না খুব সুন্দর জুতো পরিয়ে রাখা ছিল, মানে পায়ে 4টে জুতো। তো ওটা ভিডিওটা করতে পারলাম না, কারণ তারাও রানিংয়ে ছিল, আমরাও রানিংয়ে ছিলাম। তো সেই ভিডিওটা করতে পারিনি, করতে পারলে দেখাতাম অবশ্যই। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, দেখতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু তারা হয়তো বলতে পারে না, কিন্তু আমার মনে হয় তারা যেন আনকমফোর্টেবল ফিল করে। তো যাই হোক, এটুকু শেয়ার করার জন্য আবার আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করলাম। তো ঠিক আছে, চলো কই না। আপনার কোনো বক্তব্য আছে যে এই জিনিসটা যে আমরা দেখলাম তার জন্য? আমার খুবই ভালো লাগলো ব্যাপারটা দেখে, খুব কিউট লাগছিল। এখন আমরা আছি হচ্ছে টুয়ার্ডস দুর্গাপুর ব্যারেজ। এই রাস্তাটায় সোজা চলে গেলে আমরা খড়গপুর চলে যাব। খড়গপুর থেকে আবার ডান দিকে কেটে গেলে আমরা সিধা চেন্নাই চলে যাব, উড়িষ্যা ঢুকে যাব। এটা সিধা বাঁকুড়া হয়ে এই রাস্তাটা চলে যাবে হচ্ছে খড়গপুর। এটা হচ্ছে ডিপিএল কলোনি, যেদিকে আমরা যাচ্ছি। আর আমরা একটা ব্রিজ ক্রস করে এলাম, সেটার নাম কি? যেমন ব্রিজ। বেশ, তো এই হলো রুট। এখানকার রোডগুলো এতটা সুন্দর, আর দেখছো কত সুন্দর ফুল, প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম ফুল দেওয়া, গাছ এত সুন্দর। তবে এই রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম, যে কিছুটা যেতে যেতেই একটা করে স্পিড ব্রেকার আছে, যেটাকে আমরা সাধারণত বাম্পার বলে থাকি। কেউ রাশ ড্রাইভিং করতে পারবে না, কেউ বেশি স্পিডে আসতে পারবে না, এতে কিন্তু তারও ভালো। এবং আদার্স যারা পার্সন চলাচল করবে রাস্তায় তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো। আর একটা কথা অবশ্যই সবাই মাথায় রাখবে, যখনই কেউ বাইক নিয়ে বেরোবে তখনই হেলমেট ইউজ করবে, আর যখনই গাড়িতে বেরোবে সিট বেল্ট কিন্তু মাস্ট। ডুমুরতলা ক্রস করে এবারে আমরা কিন্তু ব্যারেজ পৌঁছে গেছি, আর এটা হলো ব্যারেজ ঘাট। আজকে আমাদের সাথে আছে বিক্রম দা, আর বিক্রম দা আমাদেরকে টোটালটাই গাইড করবে, কারণ এখানে আমরা সেরকমভাবে কিছু জানি না, মানে পুরো ডিটেলসটা আমরা ঠিক বলতে পারবো না। তো এখানে আমাদেরকে গাইড করবে। আমাদের সাথে আছে বিক্রম দা। বিক্রম দা হাই বলে দাও সবাইকে। তো চলো দেখা যাক, এর আগে কোথায় কি কি আছে এভরিথিংটা তোমাদের আপডেট দিতে থাকবো। ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দামোদর নদ, আর এই দামোদর নদের ব্যাপারে আমরা একটু পরে আসছি। তবে এখানের যে রাস্তার পরিবেশ তার ব্যাপারে কিছু বলি। এখানের রাস্তার মধ্যে কিন্তু আমার মনে হচ্ছিল যে রাস্তাটা সত্যি একটু খারাপ,
কারণ রাস্তাটা কেন খারাপ তো আর বলতে পারবো না, বাট গাড়িতে যাচ্ছিলাম তবুও রাস্তা দেখতে পাচ্ছ কতটা এবড়ো খেবড়ো, তবে ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত খেজুর গাছ আর খেজুর হয়ে রয়েছে, তবে এই পরিবেশটা কিন্তু তোমাদের সবার আসলে বেশ ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি ব্যারেজের মেন গেটের দিকে, আর আমরা এখানে পৌঁছে যাওয়ার পর ডিভিসি অফিসের সামনেই কিন্তু মোটামুটি গাড়িটা পার্ক করেছিলাম, কারণ এখানটা পুরো মেন রোড আর সেই কারণে পার্কিংয়ে সেরকম একটা ব্যবস্থা ছিল না। আর এখানে ডিভিসি মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন দুর্গাপুর ব্যারেজকে অপারেট করে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ডিভিসি ব্যারেজ কন্ট্রোল রুমের প্রেমিসিসের ভিতরে, কারণ আমরা শুনেছি এর ভিতরে একটা ছোট্ট সুন্দর মন্দির আছে, আর তার সাথে ব্যারেজ থেকে এখানে কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর সেটাই তোমাদের এখন দেখাবো। আর এই হলো সেই মন্দিরটা। 1955 সালে নির্মিত দুর্গাপুর ব্যারেজটি 692 মিটার দীর্ঘ। এটির 34টি গেট রয়েছে। দুর্গাপুর ব্যারেজ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি দুর্গাপুর শহরের কাছে দামোদর নদের ওপর নির্মিত একটি বাঁধ। এই ব্যারেজটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ব্যারেজের দ্বারা দামোদর নদ ও তার উপনদীগুলির বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই ব্যারেজ থেকেই কিন্তু কৃষি জমিতে জলসেচের জন্য সেচ খাল খনন করা হয়েছে, যার দ্বারা বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার কৃষি জমিতে জলসেচ করা হয়। এই নদের ওপারে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হলো বাঁকুড়া জেলার পাহাড়পুর। দুর্গাপুর ব্যারেজ যারা যারা এখনও ভিজিট করনি তাদের জন্য ডেসক্রিপশানে এখানকার লোকেশানটা দেওয়া থাকবে। এগুলো হলো এক ধরনের আগাছা, এর নাম পার্থেনিয়াম, আর এর কারণে কিন্তু স্কিন ডিজিজ হয়, হাঁপানিও হয় আর শ্বাসকষ্টও হয়। তো এই গাছগুলো কারোর যদি বাড়ির আশেপাশে দেখো তাহলে কিন্তু মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে কাটার ব্যবস্থা অবশ্যই করবে। এখানে এসে তো গেছি, তবে এই মন্দিরটা কোন ঠাকুরের সেটা বলতে পারবো না। আর সামনে এত বিপজ্জনক গাছ দেখে আমরাও আর আগে এগোইনি, আর মন্দিরটা সেদিনকে বন্ধও ছিল। সূর্য ডোবার আগেই চলো আমরা ঘুরে নিই ব্যারেজের আর বাকি অংশ। এখন আমরা এগোচ্ছি ব্যারেজ গেটের দিকে। ডান দিকে ছিল লক গেট আর বাঁ দিক থেকে কিন্তু জল প্রবাহিত হচ্ছিল। লক গেটটা আমরা একটু পরে দেখাচ্ছি, তার আগে বলে নিই এখানে রাস্তাঘাট কিন্তু অনেকটা খারাপ, আর এখানে কেউ আসতে গেলে অনেকটা সাবধানভাবে তাদেরকে বাইক বা নিজেদের গাড়ি চালাতে হবে। এখান থেকে তোমরা সকলেই দেখতে পাচ্ছ নিচে অনেক মানুষ বসে আছে, কিন্তু তোমরা যদি কখনো যাও তবে কিন্তু নিজের সেফটিটা ক্যারি করেই যেও, কারণ এখানে কিন্তু অনেক চোরাবালি আছে, যার কারণে কিন্তু আমরা জানতে পেরেছি অনেক মানুষই কিন্তু এখানে মারা গেছে। আর এই সতর্কবার্তাটা তোমাদের জানানো আমার কর্তব্য। এগুলো হলো লক গেট, আর লক গেট কিন্তু সামান্য একটু করে খোলা রাখতেই হয়, কারণ জল এত স্পিডে আসে যে চাপটা এত জোরেই পড়বে, খোলা না রাখলে এই লক গেটটা কিন্তু ভেঙে যেতে বাধ্য হবে। তোমরা আমাদের ইন্সপিরেশন, আমরা তোমাদের ফিডব্যাকের ভিত্তিতেই ভিডিও বানাই। এখন তোমরাই যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ইচ্ছে শক্তি অনেকটাই কমে যাবে, কারণ তোমরাই আমাদের মনের জোর। নিচে দেওয়া ডেসক্রিপশনে সব লিঙ্ক উল্লেখ করা আছে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবে না। ফিরে আসি আবার ভিডিওতে। এগুলো কিন্তু ক্যানেলের ওপরে অবস্থিত ছোট ছোট 6টি লক গেট। 6 লক গেট বলেই মানুষের কাছে এই গেটগুলো পরিচিত। এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা চলে যাব দুর্গাপুরে দামোদরের বীরবানপুর ঘাটের কাছে, আর সেখানে কিন্তু একটা সুন্দর মন্দির আছে, সেইটাও কিন্তু আমরা কিছুক্ষণ পরেই তোমাদেরকে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ করো না। আর এইখানে যে দেখতে পাচ্ছ 6টা, এই 6টা যে দাড়ি দাড়ি মতো ওগুলো কিন্তু আসলে ক্যানেল, একটু আগেই যে বলছিলাম ঠিক সেটাই। আর এখানে জলগুলো দেখেছো, ঠিক এইখানটা লাগছে অদ্ভুত কালো, আর নিয়ে গেলেই ফোনটা দূরে এখানটা লাগছে নীল। ভীষণই সুন্দর পরিবেশ। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্কটায় চলে যেও।
এখানে কিন্তু লক গেটের মেনটেনেন্সের কাজ চলছে, আর এদিকেও কিন্তু 6টা লক গেট আছে, সেটাও কিন্তু আমরা ভিডিওর একটু পরেই দেখাবো। এটা কিন্তু আগের 6 লক গেটের থেকে একটু দূরে, কারণ আমরা কিন্তু সেইটা থেকে একটু এগিয়ে এসেছি তোমাদেরকে বাকিটুকুটা দেখাবো বলে। আর যেতে যেতেই দেখি এখানে কিন্তু একটা সুন্দর হনুমান ঠাকুরের মন্দির পেয়েছি, আর সেটাও তোমরা দেখতে পারছো কতটা সুন্দর। আর এই রাস্তাটা দিয়ে যেতে গিয়েই দেখলাম যে বাঁদিকে আমাদের পড়ছে বাকি 6 লক গেটটা। আর দেখো কত সুন্দর জল বইছে এখান থেকে, অসাধারণ লাগছে। কিন্তু এখানে যে ভোকালটা ছিল সেটা আমি দিতে পারলাম না, কারণ এইখানের পাশেই কিন্তু ওই মেনটেনেন্সের কাজটা চলছিল, আর সেখান থেকে ভীষণ আওয়াজ আসছিল, আর সেই কারণেই জলের স্রোতের আওয়াজটা তোমরা ঠিক করে শুনতে পেতে না। এখন আমরা আছি দামোদর নদীর এই পারে, আর আমরা এখন যাব দামোদর নদীর ওই পারে, আর ওই পারটা কিন্তু বাঁকুড়ায় পড়ে। আর এই পার থেকে দেখো এত সুন্দর দৃশ্য, আমি সত্যি বলতে এর আগে কখনো দেখিনি। এর আগে আমি প্রচুর আকাশ দেখেছি, তবে এই রকম আকাশ আমি আজ প্রথম দেখলাম। দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া একটি নদী। এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ। এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে, যেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আগে এই দামোদর নদকে বলা হতো বাংলার দুঃখ। প্রতি বর্ষায় দামোদরের বন্যায় অনেক প্রাণ ও সম্পত্তি হানির কারণেই দামোদর নদ বাংলার দুঃখ নামে আখ্যায়িত। গঙ্গার শাখা হুগলির উপনদী হল দামোদর। এর উৎস ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে, পালামৌ জেলার টরির নিকট উচ্চগিরি শৃঙ্গ। ছোটনাগপুর মালভূমির কাছে শুষ্ক মরশুমের দামোদর নদ। দেখতে দেখতে অনেকটা বিকেল হয়ে গেল, আর বিকেলের পরই গড়িয়ে এলো সন্ধ্যা। আর সন্ধ্যার পরেই এবারে আমরা দেখাবো তোমাদেরকে এখানকার মূল আকর্ষণ। তো আমরা এরপরে চলে যাব দুর্গাপুরের দামোদরের বীরবানপুর ঘাট, আর এইটা হলো সূর্য মন্দির। আর এখানে দেখো কত সুন্দর আরতি হচ্ছে। এখন ভাবছো তো এখানে এত ভিড় কেন? সন্ধে হয়ে গেছে, তাই এটা হলো আশীর্বাদ নেওয়ার পালা। এখান থেকে আমরা তাপটা নিই এবং মাথায় আর বুকে লাগিয়ে প্রণাম করি। এখানে এত ভিড় থাকায় আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, তবে রিক্তম কিন্তু সেই তাপটা নিয়ে আমার মাথায় লাগিয়ে দেয়। এবার আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরটায়। চলো দেখা যাক ভিতরটা। কালী পুজোর পরই আসে ছট পুজো। অবাঙালি থেকে শুরু করে বাঙালি পর্যন্ত সবাই মিলেমিশে আমরা কিন্তু মেতে উঠি এই ছট পুজোয়। কারোর মন ভারী থাকলে এখানে এসে কিন্তু মনটা অনেকটাই হালকা হয়ে যাবে, কারণ এখানকার সন্ধ্যা আরতিটা ভীষণই সুন্দর। এখানকার সন্ধ্যা আরতি অনেক ধাপে ধাপে হয়, সেই ধাপগুলো আমি তোমাদের বলতে পারলাম না, তবে এখানকার সন্ধ্যা আরতিটা প্রায় 40 মিনিটের ওপর ধরে হয়।
তোমরা দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা বেশ সুন্দর। এখানে কিন্তু অনেক দূর দূর থেকেও মানুষ আসে এই সন্ধ্যা আরতিটা দেখার জন্য। এই ধাপটার নাম জানি না, তবে এরপরই বেজে উঠল শঙ্খধ্বনি। এরপরেই দেখাবো যে এখানে কত ধরনের খাবার পাওয়া যায়। এখানে পুরোটাই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এবং জমজমাট। এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়, আর তার থেকে বড় কথা পুরোটাই দেখেই মনে হচ্ছে যেন মেলা বসেছে। এখানে কিন্তু চপের দোকান, ঝালমুড়ির দোকান সব পেরিয়ে কিন্তু আইসক্রিম স্টল, এখানে কিন্তু ফুচকাও আছে। আর বাই দ্য ওয়ে এখানে ঝালমুড়ি স্টল কিন্তু দুটো। এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিসও কিনতে পাওয়া যায়। জানো তো, এখানের খাবারগুলো দেখে আমার ভীষণ লোভ হচ্ছিল, কিন্তু খেতে পারছিলাম না, কারণ আমরা ঘর থেকে খেয়ে বেরিয়েছিলাম। তো শেষমেশ দেখো একটা কিন্তু জিনিস খেয়েছি, সেইটা কি জানতে গেলে কিন্তু শেষ অবধি দেখতে হবে। ঝালমুড়ি খাও, খেতে খেতে ঘুরে বেড়াও, মুড়ি খাও, মুড়ি খাও, খেতে খেতে ঘুরে বেড়াও। আমরা খাইনি ঠিকই, তবে এই মোমোর দোকানে কিন্তু অনেক সুন্দর ফিডব্যাক পেয়েছি যে এখানকার মোমো খুব সুন্দর বানায়। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, এইটা হলো গোলা লস্যির দোকান। আর দেখো এখান থেকে আমরা কি খেয়েছি সেটা কিন্তু জানতে পারবে। এখানে দাদাটা যেটাই বানাচ্ছিল সেটাই খুব যত্ন সহকারে বানাচ্ছিল। আর এখান থেকে আমরা যে জিনিসগুলো খেয়েছি সেগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে। এখানে রিক্তম আর বিক্রমদা বাদে আমরা কিন্তু শরবত খেয়েছিলাম, কারণ ওরা গোলা খেয়েছিল। আর এখানকার প্রাইস খুবই রিজনেবল, কারণ এখানে গোলার দাম মাত্র 30 টাকা আর এখানকার শরবতের দাম মাত্র 20 টাকা। এখানে বিক্রমদা আর রিক্তম নিয়েছিল কালাখাট্টার গোলা, আর আমি আর মা নিয়েছিলাম কালাখাট্টার শরবত, আর দাদু নিয়েছিল লিচুর শরবত। তো এখানে কিন্তু সব কটার স্বাদই বেশ ভালো। এখানে আইসগুলোকে একটা মেশিনের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হয়েছিল, আর তার মধ্যে কিন্তু লেবু, জলজিরা আরও অনেক ফ্লেভার দেওয়া হয়েছিল, কিন্তু এই ফ্লেভারগুলোর নাম না জানার কারণে আমি ঠিক বলতে পারবো না। তবে এই দাদাভাই আর এই পুচকি সোনাটা আমাদের চ্যানেলেরই একজন সদস্য, তাই খুব ভালো লাগলো সেখানে গিয়ে পরিচয় করে। এনারা এসেছিলেন দুর্গাপুরের মায়াবাজার থেকে। এখানে সন্ধ্যা আরতি সব কিছু সেরেই চলে গেলাম একটা পবিত্র স্থানে। এটা হলো দুর্গাপুর বীরভানপুর শ্মশান। কিছুটা ভয়ে ভয়েই শ্মশানের মধ্যে ঢুকলাম। ঢোকার পরেই যে জিনিসটা দেখলাম সেটা দেখার পরেই মন ভারিক্যটা একটু হালকা হলো, সেটা হলো মন্দির। তবে ঢুকতেই যেটা আমি বুঝতে পারছি আর দেখতেও পাচ্ছি যে শ্মশানটা কিন্তু ভীষণই পরিষ্কার আর পরিচ্ছন্ন। অন্যান্য শ্মশান আমি জানি না কতটা পরিষ্কার থাকে, তবে এই শ্মশানটা ভীষণই পরিষ্কার।
এখানে এসে আমরা মন্দিরে ঢোকারও চেষ্টা করেছিলাম, কিন্তু কপাল অমাবস্যা চলার কারণে আমরা মন্দির প্রবেশ করতে পারিনি, কারণ সেই সময় মুখ্য দুয়ার বন্ধ ছিল। খালি হাতে এসেছি, যেতেও হবে খালি হাতে। এত অহংকার, এত রাগ, এত অভিমান, এত হিংসা সব মিশে যাবে একদিন এই মাটিতেই। ওপারে আছেন যারা, ভালো থাকুক নীল আকাশের বুকে মাথা রেখে তারা। ভিডিও করতে করতে মনটা খারাপ হয়ে যাওয়ায় আর বেশি ভিডিও না করে চলে যাচ্ছি এবারে বাড়িতে। আর অনেকটাও সন্ধেও হয়ে গেছে, সেই কারণে আর বেশিক্ষণ বাইরে না থেকে খারাপ মন করে চলে যাচ্ছি এবারে আমরা বাড়িতে। আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সেগুলো শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।